তাহলে এখন তোমাদের আমি হচ্ছে ভাষা আন্দোলন করাবো। ভাষা আন্দোলন খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, তোমরা তো সবাই জানোই যে হচ্ছে ভাষা আন্দোলন আর হচ্ছে তোমার মুক্তিযুদ্ধ, এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ। এটা তুমি যে কোনো এক্সাম দাও, জাহাঙ্গীরনগরে দাও বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাও বা বিএসসিএস, সব জায়গা থেকে তোমার ভাষা আন্দোলন থেকে কোশ্চেন আসে। এবং ভাষা আন্দোলনের যে বইগুলো প্রকাশিত হয় ভাষা আন্দোলনের উপর রচিত, সেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদের করাই দিব। আপাতত আজকে হচ্ছে তোমাদের জিকে যেহেতু পার্ট ভাষা আন্দোলনের, সেই টপিকটা আজকে ধরি, চলো শুরু করা যাক। তো তোমরা ভাষা আন্দোলন সম্পর্কে কি জি কি জানো বলো তো? ভাষা আন্দোলন এটা আসলে কিভাবে তৈরি হয়, মানে ভাষা আন্দোলন কেন হয়, মানে আমাদের ভাষাটাকে মনে করো তোমরা স্বীকৃতি দিতে চায় নাই, মানে বাংলা জি ভাষাকে অনেকে হিন্দুয়ানি ভাষা বলতো আর কি। মানে মুসলিমরা অন্য অন্যান্য অন্যান্য দেশের, মানে বিশেষ করে তোমার পাকিস্তান বা উর্দু ভাষী যারা, ওই মুসলিমরা বাঙালি জি ভাষাটাকে আমাদেরকে ইনসাল্ট করতো আর কি, হিন্দু ভাষী বলতো, হিন্দুয়ানি ল্যাঙ্গুয়েজ হুম এরকম টাইপের, ঠিক আছে, অনেক পচাইতো। তো হচ্ছে এই জন্য আমরা মনে করো, কিন্তু আমরা তো আমাদের ভাষা ছাড়বো না। ওরা হচ্ছে এমনও বলছিল যে হচ্ছে, ঠিক আছে ভাষাটা তোমাদেরই রাখো, শেষ পর্যন্ত হচ্ছে মানে লেটার যেরকম মনে করো আরবি বা হচ্ছে উর্দু লেটার আছে না একটু অন্যরকম আরবির মতো, তো বলছে যে লেটারটা জি তাহলে বাংলাটা বাদ দাও, মানে ক খ গ বাদ দিলে আলিফ বা তাসা, মানে আরবি পাকিস্তানের যেটা সেটা ইউজ করতে বলছিল। কিন্তু তাও তো মনে করো বাঙালি মানবে না, বাঙালি তো বাঙালি 100-100, ঠিক আছে। তো হচ্ছে মনে করো ভাষা আন্দোলন কিন্তু মানে তোমরা তো জানো যে হচ্ছে হঠাৎ করে শুরু হয়েছে, আসলে এরকম না। মনে করো প্রথম যে ভাষা মনে করো এই পুরা উপমহাদেশের চলে আসছিল কি জানো, মানে আকবর তারপর হচ্ছে এদের সময়ের পর থেকে মনে করো লিঙ্গো ফ্রাঙ্কা বুঝো, মানে ন্যাশনাল মানে রাষ্ট্রভাষা বা হচ্ছে সবাই একই ভাষায় কথা বলে, যেটা সেটাকে লিঙ্গো ফ্রাঙ্কা বলা হয়। তো লিঙ্গো ফ্রাঙ্কাটা প্রথমে কে ছিল? প্রথমে ছিল হচ্ছে আরবি আর হচ্ছে ফার্সি আর হচ্ছে উর্দু, বিশেষ করে ফার্সি আর হচ্ছে উর্দু হচ্ছে এই উপমহাদেশে, মানে উপমহাদেশ বলতে ইন্ডিয়া, ভারত, মানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটা দেশে ছিল হচ্ছে মেইনলি কি ফার্সি আর উর্দু হচ্ছে জি তোমার রাষ্ট্র, মানে এই ভাষায় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ লিঙ্গো ফ্রাঙ্কা বলা হয় যেটাকে। তো হচ্ছে এইটা তোমার প্রথমে এটা ছিল, এটা প্রায় 1835 সাল পর্যন্ত হচ্ছে তোমার এই ফার্সি আর হচ্ছে উর্দু ছিল, ঠিক আছে। ইংরেজরা এসে ওটা ইউজ করছে, কিন্তু জি ইংরেজরা 1835 সালে পুরো কন্ট্রোলটা যখন নিজের হাতে নিয়ে নিল আর কি, ঠিক আছে, তখন হচ্ছে ওরা বললো না, এখন থেকে ইংলিশটা হবে হলো লিঙ্গুয়া ফ্রাঙ্কা। তখন আর হচ্ছে তোমার হুম উর্দু আর ফার্সি বাদ হয়ে গেল। এটা মনে করো প্রথম হলো 1835-এ। তারপর মনে করো আবার টাইম পাস হইলো। পরে মনে করো ইন্ডিয়া যখন ভাষা মনে করো যুদ্ধ শুরু, মানে পাকিস্তান ভাগ আগের, মানে ভারত আর পাকিস্তান তখন একই আছে, তখনই মনে করো 1937 জি সালে প্রথম, 1937 সালে মনে করো কোনো এক মাথা মোটা বলছে যে হচ্ছে যে বাংলা তো রাখা যায় না, তাহলে উর্দুটাই হচ্ছে এই উপমহাদেশের একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা করি আমরা। উর্দু ভাষাটা মনে করো মানে যত পাকিস্তানের মানে বাংলাদেশ কেন, পুরো ভারত উপমহাদেশের যত মুসলিম আছে সবাই মনে করো একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা করি আমরা, সেটা হচ্ছে উর্দু। উর্দুটা সবাই বলবে, এটা হচ্ছে জেনারেল ভাষা থাকবে, আর যে যার মতো ভাষা বললে বলুক, কিন্তু সেগুলা লিখিত ফর্মে মানে ওইভাবে অত একটা প্রচলন হবে না, এবং অফিস আদালতে এই ভাষাগুলো চলবে না। অফিস আদালতে আসতে হলে তোমার উর্দুটা শিখতে হবে। কিন্তু তৎকালীন মনে করো 1937 চলতেছে, তাহলে ওই টাইমে মনে করো কাজী নজরুল ইসলাম, তারপর মনে করো শহীদুল্লাহ, এরা মনে করো তখন ওই জায়গার এক একজন জায়ান্ট। আর বাংলা ভাষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উপমহাদেশের মধ্যে, এটা তোমরা তো জানো মনে হয়, জানো জি কিনা? জি কিভাবে দেখো, এই যে বাংলার কবি সবচেয়ে বিখ্যাত কবি রবীন্দ্রনাথ, ঠিক আছে, রবীন্দ্রনাথ ইনি হলো বাংলার মানে এত বিখ্যাত কবি যে পুরো ইন্ডিয়ার মানে পুরো ভারতের জাতীয় সঙ্গীতে ওনার লেখা, কি লেখা জানো না তোমরা সংটা? মানে ওনাদের অ্যাথেম কি, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, এটা হচ্ছে কি তোমার ইন্ডিয়ার ন্যাশনাল থিম। তো হচ্ছে জাতীয় সঙ্গীত যেটাকে বলা হয়, জি আমার সোনার ন্যাশনাল বাংলার মতো। এই দেখো আমার সোনার বাংলাও কিন্তু রবীন্দ্রনাথের, আবার শ্রীলঙ্কার যেটা ওইটাও মনে করো রবীন্দ্রনাথের, তিনটা সং লেখছে, একটা মনে করো বাঙালি, বাঙালি কিন্তু কম বিষয় না। বাঙালির মনে করো হুম দুই তিনজনকে সবাই চিনে আর কি, যেরকম সত্যজিৎ রায়, তারপর তোমার রবীন্দ্রনাথ ঠাকুর, কিছুদিন আগে যে সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেল, এটাও মনে করো পুরো ইন্ডিয়ায় ভাইরাল হয়েছে, মানে দুই তিনজন হচ্ছে এত লিজেন্ড। আর বাংলার মনে করো যে সাহিত্যটা আছে এটা খুবই অনেক রিচ কোয়ালিটির, অনেক রয়্যালিটি মেনটেন করে আর কি, বাংলা সাহিত্যটা বিশেষ করে। তো এরকম মনে করো ওই ওই টাইমে যারা কবি সাহিত্যিক ছিল ওরা বললো না, উর্দুকে আমরা মানবো না, আমাদের যেটা যে ভাষা আছে বিশেষ করে বাংলাটা আমরা বাংলায় রাখবো। এটা হচ্ছে 1937 সালের কথা। তারপর মনে করো 47 সাল আসলো, 1947 সাল দেশভাগ হবে হবে ভাব, মানে অগাস্টে হবে, তার কিছুদিন আগে মে মাসে আলিগড় ইউনিভার্সিটি তো চিনো তোমরা, নাম শুনছো না আলিগড় ইউনিভার্সিটি? জি হ্যাঁ, ওই আলিগড় ইউনিভার্সিটিতে তোমার কি বলে, মানে ওনার যে ভিসি ওনার যে ভিসি ছিল নাম হচ্ছে জিয়াউদ্দিন ছিল।
উনি 17ই মেতে বলছে যে হচ্ছে তাহলে আমরা একটা কাজ করি, যে পাকিস্তান যেহেতু নতুন একটা দেশ হচ্ছে, ওই দেশটার ভাষা তাহলে আপনারা ইয়া করেন, উর্দু করেন। এই বাংলা টাংলা এইসব দরকার নেই, পস্তু ছিল আবার কিছু লোকের, কিন্তু বাংলাও দরকার নেই, পস্তু দরকার নেই, মেইন হচ্ছে তোমার উর্দু করতে হবে। কিন্তু উর্দু কিন্তু অল্প মানে অল্প সংখ্যক লোকদের ভাষা ছিল, কিন্তু উর্দুই করতে চাইছে। কিন্তু নাকচ করছে জি। কে? শহীদুল্লাহ। শহীদুল্লাহকে চিনো তোমরা? আরে বিগ একটা জায়ান্ট, 11টার মতো ভাষা পারতো, একজন মনে করো সেই শিক্ষিত লোক। এই নাম শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো লোকই হয় না। ঠিক আছে, উনি কিন্তু বলছিল যে হচ্ছে আমাদের প্রাচীন যুগ হচ্ছে শুরু হয় 650 থেকে কত পর্যন্ত বলো তো? 1200 পর্যন্ত। আর হচ্ছে তোমার সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি 1200। 950 থেকে 1200। কিন্তু আমরা যেহেতু বাঙালি মানে বাংলাদেশি, এই জন্য আমরা হচ্ছে 1200 শহীদুল্লাহ পর্যন্ত। মারবো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহটাই মানবো। সেটা কি তোমার 650 থেকে 1200। পরীক্ষা অ্যান্সার আসলে এটাই দিতে হবে। তোমার 50 950 থেকে থেকে 1200। আসলে দেওয়া যাবে না। আচ্ছা, আমার কথার মাঝে কথা বলো কেন? আমি বুঝি না। তোমাকে কি বলতে বলছি আমি কথা? তোমাকে বলতে বললে বলবা, শুধু শুধু কথা বলবো না। তো হচ্ছে এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? তোমরা কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ফেস চিনো? ফেস চিনো কিনা? এখন আবার কোশ্চেন করলে উত্তর দাও না। ভাষা বিজ্ঞান। হ্যাঁ চিনো, মানে চেহারা চিনো না মনে না, হয় নাকি? তাহলে ওটা বলবা না, দেখতে। আমি দেখাই দেই। আমি তো মনে করো তোমাদের না। অনলাইন ক্লাস নেই এরকম, এই জি জন্যই দেখান। তোমাদের মানে সবকিছু দেখাইতে পারি, ভালো লাগে আমার। মানে এটাকে বলা হচ্ছে তোমার লার্নিং। মানে তোমার মনে করো ভিডিও ভিজুয়াল লার্নিং এ সবচেয়ে বেশি মানুষ মনে রাখতে পারে। মানে একটা জিনিস পড়লে মনে থাকে মনে হয় 10-20%, কিন্তু একটা জিনিস দেখলে 70% মনে থাকে হাইস্ট। এই দেখো তোমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সেই একজন মানুষ। ঠিক আছে, এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল, একজন ভাষা বিজ্ঞানী, এবং 11টার মতো ভাষা পারতো। অনেকে 7-8টা বলে, কিন্তু মেইনলি 11টার মতো পারতো। একদম বিখ্যাত একজন লোক। মানে বাংলা ইংলিশ উর্দু এইসব তো মনে করো কমন ব্যাপারে নেই আমার কাছে। ঠিক আছে, সংস্কৃতও পারতেন, সংস্কৃত 1-2 ব্যাপার না। ইনি মনে করো সেই ভাষা বিজ্ঞানী। ঠিক আছে, ইনি বলছে তোমার কি প্রাচীন যুগ 650 থেকে 1200। কোশ্চেনে আসলে এটাই অ্যান্সার দিতে হবে। ওকে, তারপর হচ্ছে তোমার চলে আসি আমরা ভাষা আন্দোলনে। তারপর মনে করো শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ না করলেন, তারপর কি প্রথম, এই যে এটা লিখে রাখো, 1 সেপ্টেম্বর 1947। তমুদ্দুন মজলিস। হ্যাঁ, তমুদ্দুন মজলিস গঠন করা হয় কার নেতৃত্বে? আবুল কাসেম। আবুল কাসেম ছিলেন ঢাকা আবুল কাসেম। ইউনিভার্সিটির একজন প্রফেসর। এটা কিন্তু কোশ্চেন আসে, তমুদ্দুন মজলিস কবে গঠন করা হয়? এটা মনে করো আমাদের পাকিস্তান কবে, পাকিস্তান কবে স্বাধীন হয় বলো তো? 1947। আর 47 তো হয়, তারিখটা বলছি। পাকিস্তান 14ই আগস্ট। 14 আগস্ট, হ্যাঁ। ভারত 15 আগস্ট। হ্যাঁ, 14ই আগস্ট তোমার স্বাধীন হয়েছে। 14ই আগস্ট স্বাধীন হওয়ার কিছুদিন পরে, মানে আগস্ট স্বাধীন স্বাধীন হইতে হইতেই তোমার মনে করো দেখলো যে ভাষাটা নিয়ে টানাটানি লেগে গেছে। ভাষা নিয়ে টানাটানি লেগে গেছে কার কার মধ্যে? উর্দু আর হচ্ছে বাংলা। তো এখন কোনটা এখন মেইন ভাষা হবে, এটা নিয়ে সবাই টেনশনে। তখন এই জন্য তোমার বাংলা ভাষাটা যে এত উন্নত, এবং বাংলা ভাষাটা যে কত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে বাংলা ভাষাটা যদি 1 সেকেন্ডের মধ্যে যদি উঠায় নেয়, তাহলে তো মনে করো বাংলার যে 7 কোটি লোক ছিল সবাই তো মূর্খ হয়ে যাবে না বলতো? মানে বাংলা ভাষাটা যে উঠায় নেয় একদম, মানে বাংলা ভাষা জি। বলো যে এটা ভ্যালিড না, তাহলে পুরা সবাই মূর্খ হয়ে যাবে না বাংলাদেশি? চাকরি টাকরি তো সব উদ্যোগেরা পাবে। সব দিক দিয়ে কিন্তু বাংলাদেশের লস হইতো। তখন হচ্ছে তোমার কি বললো, এই যে আমাদের একজন বিশিষ্ট লোক ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিল আবুল কাশেম, উনি তাহলে গঠন করলেন কি তমদ্দুন মজলিস। এই তমদ্দুন মজলিসে আরো 2জন ছিল গঠন করার মধ্যে, তার একজন হচ্ছে তোমার একজন বিখ্যাত লোক, জানার নাম কি, কাজী মোতাহার হোসেন। উনিও ছিল এই তমদ্দুন মজলিসে। তমদ্দুন মজলিস একটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে তোমার 1 সেপ্টেম্বর স্বাধীন হইলো আগস্টে। আগস্টের পর কি, আগস্টের পরের মাসে কি বলতো? সেপ্টেম্বর না? জি। সেপ্টেম্বর। সেপ্টেম্বর, তার মানে কি আগস্টে স্বাধীন হওয়ার পরেই, মানে 15 দিনও যায়নি, তমদ্দুন মজলিস গঠন করলো। এটার কাজ ছিল হচ্ছে তোমার নিউজ পেপার সাপ্তাহিক একটা বের করতো। ওই নিউজ পেপারে হচ্ছে থাকতো যে হচ্ছে তোমার বাংলা ভাষা এত ভালো, বাংলা ভাষা এটা এটা, বাংলা ভাষার পক্ষে যত কথা আছে ওখানে হলো ইস্তিহারমূলক বক্তব্য থাকতো। এবং ওইটা যাতে মানুষ মানে অনেক জ্ঞানী হইতে পারে, এবং মানুষ বুঝতে পারে যে বাংলাটা আসলে কত জরুরি, এবং ভাষার প্রতি একটা ভালোবাসা যাতে মানুষদের কাজ করে। এই জন্য যে তোমার এটা কাজ, এটা ছাড়া হয়, এবং এটা সফল হয়েছে তো বুঝতেই পারতেছো, যেহেতু আমরা ভাষা এখনো বাংলাটা বাঁচিয়ে আছে। এটা মনে করো প্রথম একটা, এই জন্য এত গুরুত্বপূর্ণ তমদ্দুন মজলিস। বুঝতে পারছো বিষয়টা? জি ভাইয়া। জি। হ্যাঁ।
তুমি সাকিব নেক্সট দিন থেকে একটু আলোতে বসবা, একটু অন্ধকারে হবে, মানে ওই মেয়ে হয়ে একটা আলোতে বসছে, তুমি ছেলে হয়ে অন্ধকারে বসছো, কেমন লাগে? তারপর মনে করো ডিসেম্বরে তোমার গঠন করা হলো সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এটা এখনো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নাই, আর একটু পরে হবে, এটা আবার গঠিত হবে। তারপর মনে করো 1948 সাল চলে আসলো, ঠিক আছে। এবার মনে করো না, 1948 সালের আগে আরেকটা ঘটনা ঘটে 1948 সালের জানুয়ারিতে, ঠিক আছে। 1948 সালের জানুয়ারিতে তোমার মনে করো ছাত্রলীগ আর হচ্ছে তমদ্দিন মজলিস, মানে ছাত্রলীগ কবে গঠন হয় বলো তো? 4 জানুয়ারি 1948, জানো উনিশশো কিনা? আটচল্লিশ জি 4 জানুয়ারি উনিশশো জি আটচল্লিশ ছাত্রলীগ গঠন হয়, ঠিক আছে। এই যে গতকালকে আর কি, গতকালকে মিছিল মিটিং দেখো নাই কোথাও? জি আজকে তো 5 তারিখ, তো হচ্ছে গতকালকে ওইটা তৈরি হয়েছে মনে করো 1948 সালের 4 জানুয়ারি, আজকে হচ্ছে 5 জানুয়ারি। তো 1948 সালের 4 জানুয়ারি তোমার ছাত্রলীগ গঠন হয়, এবং তমদ্দুন মজলিস এরা দুইজন মনে করো একসাথে জোট বাঁধে। আর হচ্ছে মনে করো যারা সমাজতান্ত্রিক বা কমিউনিস্ট বাম টাইপের ছিল, ওরাও মনে করো এইটার মধ্যে থাকে, কিন্তু এটার মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করে, এই জন্য ওদেরকে বের করে দেওয়া হয় মেইনলি। তারপর হচ্ছে ছাত্রলীগ আর তমদ্দুন মজলিসটা মনে করো বাংলার প্রতি মানে আঁকড়ে ধরে থাকে, কিন্তু বামরাও মনে করো মানে বাংলার প্রতি ছিল, কিন্তু ওরা সেপারেটলি তোমার এটার উপরে প্রতিবাদ জানাইছে এবং হচ্ছে সাপোর্ট করছে বাংলাকে। আর তারপর মনে করো তোমার কি ধীরেন্দ্রনাথ দত্ত, এটা তোমার জানুয়ারি গেল, তারপর কি ফেব্রুয়ারি আসে না? ফেব্রুয়ারিতে তোমার জি কি 1948-এর ফেব্রুয়ারির 25 তারিখে, এটা লিখে রাখো, ধীরেন্দ্রনাথ দত্ত কিন্তু কুমিল্লার নিশি, জি জানি। জানতা? হ্যাঁ, জি 1948 সালের 25 তারিখে তোমার ধীরেন্দ্রনাথ দত্ত তারপর কি প্রথম বাংলার দাবি জানায় গণপরিষদে। গণপরিষদ কেন বলা হয় জানো? গণপরিষদ কেন বলা হয় বলো তো? গণপরিষদ কি আসলে জানো তোমরা? গণপরিষদটা হচ্ছে দেখলাম। তোমার এই যে অ্যাসেম্বলি, মানে সংসদের মতোই, না কিন্তু কিন্তু ও হচ্ছে গণপরিষদের কাহিনীটা হচ্ছে তোমার, গণপরিষদে হচ্ছে তোমার মানে সংবিধান এখনো তৈরি হয় নাই। সংবিধান হচ্ছে উনিশশো জি ছাপ্পান্ন তৈরি হয় না। এতদিন যতদিন তৈরি হয় না, ততদিন হচ্ছে ওই সংবিধান থেকে, মানে সংবিধান যতদিন তৈরি হয় নাই, অতদিন হচ্ছে অ্যাসেম্বলি বা সংসদকে বলা হয় তোমার গণপরিষদ। তারপর যখন গণপরিষদ। সংবিধান তৈরি হয়ে যাবে, তখন তারপর বলবে হচ্ছে তোমার কি বলবে, তারপর সংসদ সংসদ। বলবে, বা হচ্ছে যে কোনো একটা নাম, কংগ্রেস বা যে কোনো একটা নাম দিবে। তো হচ্ছে বাংলাদেশের তো যেমন পার্লামেন্ট বলা হয়। তো হচ্ছে গণপরিষদটা, বাংলাদেশে কিন্তু আরেকটা গণপরিষদ ছিল, এই যে তোমার কি একাত্তরে, একাত্তরে যুদ্ধের পর 72-এ যে গণপরিষদ হয়, তারপর হচ্ছে তোমার সংবিধান উত্থাপন করা হয় কত তারিখে বলো তো? 12ই অক্টোবরে হচ্ছে উত্থাপন করা হয়, 4 নভেম্বর হচ্ছে তোমার কি এটা গ্রহণ করা হয়, এবং কি 16ই ডিসেম্বর এটা কার্যকর করা হয়। 12, 4, কার্যকর করা 16, এভাবে মনে রাখবা। 16। জি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে। এটা হচ্ছে বাংলাদেশ সংবিধানের ক্ষেত্রে, মানে লিঙ্ক করে পড়াই দিলাম আর কি। পরে আবার সংবিধানের আলাদা টপিক আমি তোমাদের একটা পুরো একটা ক্লাস নেব সংবিধানের উপর, কারণ সংবিধান খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমি তোমাদের জিকে টপিক বলে দিব, ইচ্ছে করলে তোমরা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আছে, ওইটা গিয়ে দেখতে পারো, ওখান থেকে দেখে নিও, ইংলিশের টপিক আর হচ্ছে জিকে টপিক দেওয়া আছে, ঠিক আছে। জি জি কারণ এখানে বললে আবার তোমার 10-15 মিনিট শুধু শুধু যাবে, কারণ দেখে নিলে একই তো হলো। তারপর কি তোমার পরে হচ্ছে 1948 সনের 19শে মার্চ, মানে ফেব্রুয়ারি গেল, কিন্তু 25 তারিখে তোমার ধীরেন্দ্রনাথ দত্ত আসলো। তারপর কি 19শে মার্চ তোমার প্রথম মনে করো জিন্না, মোহাম্মদ আলী জিন্না হচ্ছে ঢাকায় আসলো। ঢাকায় মানে যেটা মানে স্বাধীন হওয়ার পর, মানে 1900 19শে মার্চ, 19শে মার্চ মনে করো প্রথম আসলো। আসার পরেই তুমি এয়ারপোর্টে ওনাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে আপনি কেন আসছেন। ওই উনি বলা যাচ্ছে বাংলা ভাষা না, উর্দু হচ্ছে এখনকার রাষ্ট্রভাষা হবে পাকিস্তানের, মানে কি ইংলিশে কিভাবে বলছে জানো? উর্দু এন্ড উর্দু উইল বি দা ব- স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, ঠিক আছে। এটা হচ্ছে ওনার ডায়লগ ছিল। পরে হচ্ছে 21শে মার্চে আবার, 21শে মার্চে আবার রেসকোর্স ময়দান আছে না, রেসকোর্স ময়দান, যেখানে শেখ মুজিবুর ভাষণ দিছিল, কিন্তু ওইখানে মনে করো জি জিন্নাও দিছিল, কিন্তু জিন্নার তো লোক হবে না, কারণ হচ্ছে উনি তো বাঙালি না। আর শেখ মুজিবের তো একেবারে কত লোক হয়েছিল ভাবাই জানে। তো ওই টাইমে মনে করো ভাষণ দিল, তখন ভাষণে মনে করো উনি আবার ওইখানে বললো যে হচ্ছে উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তখন তখন হচ্ছে জনগণ সবাই হচ্ছে ফুসকে উঠছে ওনার উপর, যে না এটা কি বলতেছেন, এইভাবে তো হয় না। পরে আবারও একই কাজ করছে, মানে 3বার কিন্তু বলছে উনি। পরে আবার 24 তারিখে ঢাবির কার্জন হলে সমাবর্তন লাগাতার। ছিল, সমাবর্তন প্রেসিডেন্টরা দেয় না, যেমন হচ্ছে আমাদের আব্দুল হামিদ খান, উনি হচ্ছে দেয়, আব্দুল হামিদ আর কি। তো উনি যেমন দেয় ওরকম হচ্ছে তোমার উনিও ঢাবির কার্জন হলে দিতে গেছে। তো দিতে যাওয়ার সময় তোমার কি হয়েছে, সবাই আবার ছাত্র সমাজ মানে ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা খেপে উঠছে।
আর তখন কিন্তু মেইন রাজনৈতিক পয়েন্ট বাংলাদেশে দুইটা ছিল, একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর একটা হচ্ছে তোমার ঢাকা ঢাকা মেডিকেল কলেজ। এখনকার যুগে তো মেডিকেল স্টুডেন্টরা টাইম পায় না, কিন্তু তখন কিন্তু খুব পলিটিক্স করতো। এই তোমার ভাষা শহীদদের পুরো কাহিনীটা কিন্তু মেডিকেল কলেজের আশেপাশে। এই জন্য দেখো না শহীদ মিনারটা এখনো মেডিকেল কলেজের পাশেই, ঢাকা মেডিকেল কলেজের পাশেই। কিন্তু তোমরা যদি ঢাকায় মানে জি যে থাকো কখনো তাহলে জানবা। আমি যেহেতু ঢাকার মানুষ আমি জানি আর কি। ভাইয়া এই সালগুলা কি মুখস্থ রাখতে হবে? এই যেমন মানে ঢাকায় আসছে জিন্না 19 মার্চ না না, এগুলা। হম, শুধু যেটা মনে রাখবো 1948 সালে যেটা মনে রাখতে হবে ওইটা তো আমি বলেই দিচ্ছি, এই যে গণপরিষদে এই লাইনটা মুখস্থ রাখবো। এগুলো এমনি পড়ার জন্য আর কি, মানে সিকোয়েন্স অনুযায়ী দিছি যাতে মনে থাকে আর কি, এমনি মাথায় আসবে। 2-3 বার রিডিং দিয়ে এটা আমি তোমাদের এটা তোমাদের এই লেখাটা দিয়েও দিব, কিন্তু তোমরা আপাতত লিখেও নাও, কারণ হচ্ছে সব লিখতে হবে না যেগুলো বলতেছি, বিশেষ করে আর বেশিটা মাথায় রাখো। আর ভিডিও রেকর্ডিং থাকবে, এটা এই ভাষা আন্দোলনের ভিডিওটা আমি এমনি ইউটিউবে ছাড়বো। তারপর হচ্ছে তোমার কি ছিল, তমুদ্দুন মজলিস তারপর হচ্ছে 26 তারিখে তমুদ্দুন মজলিস, আর হচ্ছে তোমার কি, কে কে ছিল, তমুদ্দুন মজলিস আর হচ্ছে তোমার ছাত্রলীগ, এরা দুজন আন্দোলন করতেছে। এরা হচ্ছে 26 তারিখে হচ্ছে ধর্মঘট পালন করে। তারপর 2রা মার্চ, এটা লেখা রাখা যে 2রা মার্চ, 2রা মার্চ 1948 সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করে। সমান পরিসর। হ্যাঁ, 2রা মার্চ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। এই লাইনটা কেটে দিই, এই লাইনটা অনেক কনফিউজ হবে না এটা। হ্যাঁ, লেখছো লেখছো লেখছো। জি তারপর তোমার মনে করো রাষ্ট্রভাষা মানে পুনর্গঠিত হয়, যেহেতু আগে একবার হয়েছিল, তোমাদের তো বললামই, চ্যানেল থাকুক, পুনর্গঠিত হয় আবারও। এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 2রা মার্চে প্রতিষ্ঠিত হয়। তারপর কি তোমার তখনকার বাংলাদেশে এখন কি ভাষা দিবস কবে পালন করা হয় বলো তো? 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ, কিন্তু তোমার তখন মানে 1948 থেকে 51 পর্যন্ত 11ই মার্চ ধর্মঘটের ডাক দেয়, এবং এই দিনটাই মনে করো তোমার ভাষা দিবস পালন করা হইতো। এটাও লিখে রাখো, তৎকালীন ভাষা দিবস হচ্ছে তোমার কি 48 থেকে 51 11ই মার্চ। আরো কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে ভাষা আন্দোলন থেকে, সেটা আমি ভাইয়া বলতেছি। 11ই মার্চ কেন পালন হইতো? 11 মার্চ হচ্ছে তোমার যে আন্দোলন করছিল, তো মানে একদিন বলছে যে এই দিন ধর্মঘট 48 সালে, তখন বলছে ঠিক আছে তাহলে আমরা এই কয় বছর ভাষা আন্দোলন মানে ভাষা দিবস এটাই পালন করব। ভাষা দিবস একটা বানাইছিল, দিবস বানাইতে আর কোনো কিছু লাগে নাকি, একটা দিন ধরে বানাই দিছে শেষ। তারপর কি 1952 সালে বার মনে করো 48 শেষ, তারপর মনে করো চলে গেল আর কি। জিন্না তো মনে করো 48-49 মারা যায়, মোহাম্মদ আলী জিন্না। তারপর মনে করো লিয়াকত খান হচ্ছে প্রেসিডেন্ট হয়। লিয়াকত খানও বাংলাদেশি ছিল না, ইনিও পাকিস্তানি ছিল। ঠিক আছে, তো হচ্ছে উনিও আবার একই কথা বলছে যে হচ্ছে উর্দুই হবে হচ্ছে তোমার রাষ্ট্রভাষা, কিন্তু উনি অত একটা মানে অত একটা বেশি বলে নেই বা হচ্ছে সামথিং লাইক দ্যাট। কিন্তু মনে করো খাজা নাজিমুদ্দিন, ইনি মনে করো বাংলাদেশের লোক ছিল কিন্তু। খাজা নাজিমুদ্দিন ইনি কিন্তু নবাব ছিল, জানো? ইনি হচ্ছে তোমার খাজা নাজিমুদ্দিন তোমার প্রধানমন্ত্রী ছিল। ঠিক প্রধানমন্ত্রী। আছে, 1952 সালে। তারপর হচ্ছে তোমার কি জিন্নার সাথে উনি কথা বলে লিয়াকত আলীর মতোই মনে করো উনি আবার কথাটা রিপিট করেন, এবং 144 ধারা জারি করে কত তারিখে, 21 তারিখে। তখন হচ্ছে তোমার 21 তারিখে সবাই তাও বাদ ভেঙে আর কি বের হয়ে যায়। এমনি তো তোমরা সবাই জানো যে হচ্ছে কি 21 তারিখে তোমার কি হয়। শহীদ হ্যাঁ, ভাষা শহীদ। আন্দোলন। ভাষা হ্যাঁ হ্যাঁ, আন্দোলনের হ্যাঁ। হুম, 21 তারিখে জানো, কিন্তু আসলে কিন্তু 3 দিন হয়েছে, 21, 22, 23, 3 দিনই মানুষ মারা হয়েছে আর কি, 23 দিন। দুঃখজনক বিষয়। 21 তারিখের ডেটটা লিখে রাখো, 21 তারিখের ডেটটা বাংলায় কি 8ই ফাল্গুন 1358। 8ই ফাল্গুন বৃহস্পতিবার। 1358। হ্যাঁ, বৃহস্পতিবার, বৃহস্পতিবার। তারিখ দিনটা কি ছিল? বৃহস্পতি, বৃহস্পতিবার। আটই বৃহস্পতিবার। ফাল্গুন 1358 বৃহস্পতিবার। হম, লিখছো তোমরা? জি ভাইয়া। জি হ্যাঁ, আরেকবার একটু ভালোভাবে রিডিং দাও যাতে মনে থাকে। বৃহস্পতিবার, বৃহস্পতিবার। তো এটা কিন্তু কোশ্চেনে আসে। জি তারিখটা কত? 9 ফাল্গুন না? 8ই ফাল্গুন। হ্যাঁ, 8ই 8ই ফাল্গুন, ঠিক আছে। তারপর কি 24 তারিখে মনে করো শফিউর রহমানের বাবা, মানে শফিউর রহমানকে মনে করো মারা হয়। প্রথম 5 জনের মধ্যে প্রথম জন কে? রফিক, রফিক কিনা? হুম, হ্যাঁ, তার মধ্যে মনে জি। করো হম জি শফিউর রহমানও ছিল প্রথম 5 জনের মধ্যে। তো হচ্ছে ওই শফিউর রহমান মনে করো
ওর বাবাকে এই জন্য সম্মানটা দেওয়া হয় যে আপনি শহীদ মিনার উদ্বোধন করেন। এই শহীদ মিনারটা তখন মনে করেন রাতারাতি 23 তারিখের দিকে 24 তারিখের দিকে আর কি, মানে 23 তারিখ রাতে বানানো শুরু করছিল আর কি। ঠিক আছে, কারা জানা মেডিকেল কলেজের স্টুডেন্ট রাতে বানানো শুরু করছে, রাত 12টার দিকে মনে করো শুরু করছে, সারা রাত ধরে কাজ করতে করতে সকাল 24 তারিখের মধ্যে মনে করো তৈরি হয়ে গেছে। তখনই মনে করো বলছে যে হচ্ছে, আপনার ছেলে যেহেতু মারা গেছে আঙ্কেল, তাহলে আপনি আমাদের উদ্বোধন করে দেন। উনি এসে তারপর উদ্বোধন করছে শহীদ মিনারটা। কিন্তু তারপর আবার কিছুদিন পর আবার ওইটাকে, মানে কিছুদিন পর না, মানে সাময়িক কিছুক্ষণ পর তোমার মনে করো আবার, মানে একজন বড় ব্যক্তি দিয়ে তো তোমার উদ্বোধন করলে জিনিসটা ভালো দেখায় না, তাহলে একটু মনে করো জি ডিমান্ড বাড়বে। তো হচ্ছে তোমার তখনকার দৈনিক আজাদের যে সম্পাদক ছিল, নাম ছিল আবুল কালাম শামসুদ্দিন, উনি আবার মনে করো তোমার উদ্বোধন করেন। ঠিক আছে, জি তাহলে তখনকার সামরিক জেনারেল ছিলেন হচ্ছে তোমার আইয়ুব খান, মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে তোমার নুরুল আমিন। তাহলে লেখো, মুখ্যমন্ত্রী বুঝছো তো, মানে বাংলাদেশের প্রাদেশিক মনে করো যিনি প্রধান, মানে এখনকার যুগে দেশের মনে করো শেখ হাসিনা, তখন যদি মনে করো এখন যদি পাকিস্তানের আন্ডারে থাকতো তাহলে হচ্ছে তখন শেখ হাসিনা হচ্ছে মুখ্যমন্ত্রী বলা হইতো। কিন্তু এখন তো আমরা নিজেরা স্বাধীন দেশ, শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী। তো হচ্ছে লেখো, তখন মনে করো 52 সালে মানে ভাষা আন্দোলনের সময় তোমার বাংলা পুরা পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? বললাম তো মাত্র, পারতেছো না কেন? খাজা নাজিমউদ্দিন। হ্যাঁ, তারপর তোমার মুখ্যমন্ত্রী কে ছিলেন পুরো বাংলার? নুরুল আমিন। হ্যাঁ, এগুলো কি মুখস্থ তোমাদের না লিখে রাখো? জি লেখছো? জি নিশ্চিত লেখলো না? এই ভাইয়া এগুলো জানা আছে। জানা আছে তোমার? জি। ওকে, তাহলে তো ভালো। তারপর কি তোমার 1953 সাল চলে আসলো। ঠিক আছে, 1953 সাল থেকে তোমার যেহেতু 1952 পর্যন্ত তোমার কি পালন করা হয়েছে? 11ই মার্চে, তাই না? শহীদ দিবস, মানে শহীদ দিবস কিসে, ভাষা দিবস 11ই মার্চ পালন জি করা হইলো না? কিন্তু তোমার 1952 জি সালে জি যেহেতু একটা ঘটনা ঘটে গেল 21 তারিখে। 52 পরে জি হ্যাঁ 52 পরে হ্যাঁ এসে। হ্যাঁ, 52 সালে যেহেতু তোমার ঘটনা ঘটে গেল, 21শে ফেব্রুয়ারি একটা ডেট পেয়ে গেলাম আমরা, কারণ ওই দিন মারা হয়েছে মানুষ। ঠিক আছে, রফিক জব্বার জি এদেরকে মারা হয়েছে। এই জন্য আমরা মনে করো 1953 সাল থেকে পালন করা শুরু করে দিলাম। বেসরকারি ভাবে প্রথম 2-3 বছর পালন করা হয়েছে, পরে 1956-তে গিয়ে এটা সরকারি ভাবে পালন করা শুরু হয়েছে। ঠিক আছে, জি। তাহলে তারিখটা বলো দেখি বাংলাদেশের, মানে বাংলা ভাষাকে ইউনেস্কো কবে মর্যাদা দেন? নিশি বলো, উনিশশো এত কিছু, নিরানব্বই এত 99। এত কিছু পারো, তারিখ সহ বলো দেখি নিশি। জি, তারিখ সহকারে। হ্যাঁ হ্যাঁ বলো, তারিখ সহ আসছে তো উনিশ- কোশ্চেনে, তুমি কোশ্চেন ব্যাংক দেখাতে পারবো, তারিখ সহ আসছে। তাহলে আবার বলো এত কিছু পারো, তো লেখো, তারিখটা লেখো। 17ই নভেম্বর, ইউনেস্কো 1999 সালে 17ই নভেম্বর। আমার ক্লাসে লিখতে হবে, এটা হলো ফরজ, আমি তোমার মুখস্থ থাকুক আর না থাকুক। যদি পারো এই তাহলে আমার তারিখগুলো কাছে আর মনে পড়ার হয় না। দরকারটা কি? তুমি তো আমার কাছে পড়ার তো কোনো দরকার দেখি না। তো 1999 সালের 17ই নভেম্বর কি বিশ্ব মাতৃভাষা দিবস ঘোষণা করে কে? ইউনেস্কো। ইউনেস্কো। হ্যাঁ, তা যেহেতু 1999 সালে তোমার হচ্ছে এটা বিশ্ব মাতৃভাষা দিবস গঠন করা মানে বলা হয়ে গেল, তাহলে পালন করা হবে কি 2000 সাল থেকে না? জি। হ্যাঁ, তাহলে 2000 সাল থেকে পালন করা হয়েছে। কতটি দেশ পালন করছে প্রথম? 188 দেশ। এটা লিখে রাখতে পারো হালকা, আসার সম্ভাবনা নাই, কিন্তু জেনে রাখলে আর কি, 188টা দেশ পালন করছে। তারপর মনে করো তোমার চলে আসলো কি 7ই মে। ঠিক আছে, 7ই মে তোমার কি 1954 সাল আর কি, 1954 সালে গণপরিষদে কি বাংলা পাস হয়। বাংলাটা পাস হওয়ার কারণ আছে, কারণ হচ্ছে কি 1954 সালে যে নির্বাচন, তখন কি যুক্তফ্রন্ট জিতছিল না? জি জি। হ্যাঁ, যুক্তফ্রন্ট যদি জিতছে তাহলে তো আমাদের কথা এমনিতেই মনে করো দাম বাইরে গেছে। তখন এই জন্য মনে করো বাংলাটা পাস হয়ে গেল 7ই মে 1954 সালে, গণপরিষদে মনে করো বাংলাটা পাস হয়। পরে 29 ফেব্রুয়ারিতে দেশের সংবিধান প্রণয়নকালে, 29 ফেব্রুয়ারি, ঠিক আছে, তোমার সংবিধান প্রণয়ন করা হয়। এটা তোমার কত নাম্বার অনুচ্ছেদে লেখা ছিল এটা লিখে রাখো। এটা হচ্ছে তোমার এফ ইউনিটে আসতে পারে, এফ 214। ইউনিটে 214-এর 1, 1 নং লেখাটাও লিখে রাখো, কি ছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু এবং বাংলা। লিখছো? জি
আর হচ্ছে এই সংবিধানটা 23 মার্চ থেকে তোমার কার্যকর হয়। এই 3 লাইন ইম্পর্টেন্ট, যে কোনো একটা কোশ্চেন আসতে পারে এখান থেকে। আচ্ছা, প্রথম গান জানো তোমরা? প্রথম গান? আমার ভাই রক্তে রাঙানো। হ্যাঁ, প্রথম গান হচ্ছে আমার ভাইয়ের রক্ত রাঙানো। প্রথম গান হচ্ছে আমার ভাইয়ের। রক্তের রান্না। হ্যাঁ, এটা তোমার সুরকার কে? আচ্ছা, লেখছে আব্দুল কে এটাকে গাফফার। বলো। লেখছে কে? না, সুরকার তো এনারা। তুমি তো গাফফার তো লতিফ। লেখছিস না। আব্দুল লতিফ। হ্যাঁ, কি? লতিফ। না না, লিখছে তো আব্দুল গাফফার। লতিফ সুর আব্দুল করছে। গাফফার। আব্দুল লতিফ হচ্ছে প্রথম সুরকার ছিল। আর বর্তমান যে আমরা গানটা শুনি সেটা সুরকার হচ্ছে তোমার কি আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদ। তিনটা দল লিখে রাখো সুন্দরভাবে। আলতাফ মাহমুদ। তুমি তো ভুল করলা, 12টাও তো ভুল হইলো। আব্দুল গাফফার, আব্দুল লতিফ, আলতাফ, এইভাবে লিখে রাখতে পারো। আলতাফ গাফফার, মাহমুদ। লতিফ, আলতাফ, তিনটে সিরিয়ালে পড়বা, তাহলে মনে থাকবে। হইলো হইলো। শিওর। হ্যাঁ, এটা এটা প্রথম কোথায় সংকলন করা হয়েছিল জানো? আমার ভাই রক্ত রাঙানো গানটা 1954 সালে হাফিজুর রহমান সংকলিত 21 সংকলন প্রকাশিত হয়। সেইখানে মনে করো আবার এটা সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়ে যায়। সরকার বাজেয়াপ্ত করে এটাকে, যেহেতু তোমার তখন সরকার ছিল পাকিস্তান সরকার, সেহেতু এটা বাজেয়াপ্ত করা হয়। এটা লেখো। কি লিখছো? তাহলে কি 1954 সালের? 1954 সালের কত? 1954 সালে তোমার কি হাফিজুর রহমান, এই নামটা মনে রাখবা, এই নামটা পরে আসবে। জি ইনি হচ্ছে তোমার সমকালের, তৎকালীন একটা সমকাল নামের পত্রিকা ছিল, সেটার উনি সম্পাদক ছিল। ঠিক আছে, এটা পরে আসবে এই নামটা, হাফিজুর রহমান। 1954 সালে 21 সংকলনে মনে করো প্রথম এই গানটা উনি রেখে দিয়েছিলেন। আর আমার সোনার বাংলা তো তোমরা জানোই, রবীন্দ্রনাথ হচ্ছে দেশভাগ মানে যে বঙ্গভঙ্গের সময় হলো লেখছিল, ঠিক না? জি কিন্তু এই গানটা মনে করো পরে পপুলার। 1905 হুম। হ্যাঁ, পরে হচ্ছে পপুলার করছে হচ্ছে 1905 তোমার। সালে লেখছিল। হ্যাঁ হ্যাঁ, পরে পপুলার করছে কে জানো গানটা? জীবন থেকে নেয়া লেখছিল, মানে এটা মুভিটা কে বানাইছেন? জীবন থেকে নেয়া। জহির জহির রায়হান। রায়হান। হ্যাঁ, জয় রায়হান। মুভিটা দেখতে পারো চাইলে, ইউটিউবে আছে। এখানে প্রায় 2-3টা গান আছে, ওই 2-3টা গানই অনেক ইম্পর্টেন্ট, সবসময় আসে। এই জয় রায়হান মনে করো আমার সোনার বাংলা প্রথম হচ্ছে ওনার মুভিতে পপুলার করেন আর কি। এই গানটা দেখার পর এই জন্য সবাই আর কি এই গানটা জানে তার ভালোভাবে আর কি, তারপর এটা তো জাতীয় সঙ্গীত হয়ে গেছে। ঠিক আছে। তারপর মনে করো মুক্তি ভাষা আন্দোলন সম্পর্কে প্রথম একটা নাটককে, প্রথম নাটকের নাম কি? মুনীর চৌধুরীর কবর। কবর কবর নাটকটাও। কবর। হ্যাঁ, কবর নাটকটাও তোমার ইউটিউবে আছে, দেখতে পারো চাইলে। তারপর হচ্ছে জহির রায়হানের আরেকটা, মানে ওনার কয়েকটা উপন্যাস ছিল, তার মধ্যে একটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি, আরেকটা হচ্ছে আরেক ফাল্গুন। আরেক ফাল্গুন, তোমরা কি নাম জানো আরেক ফাল্গুন? এটা কিন্তু কোশ্চেনে জি। আসে, জি কোশ্চেনে কিন্তু আসে শুনেছি। আরেক ফাল্গুন। হুম, আরেক ফাল্গুন। তারপর আর কি কি বলো তো? আচ্ছা, কবিতা কাব্যগ্রন্থের নাম বলো তো। কাব্যগ্রন্থের নাম বলো দেখি, বলতে পারবে না কেউ? না। কাব্যগ্রন্থের নাম বলো দেখি। আচ্ছা, কাব্যগ্রন্থের না বলতে পারলে দেখো এই যে এখানে আছে শামসুর রহমানের বর্ণমালা। তোমরা লিখতেছো না, দেখা যায় কাহিনী কি রে ভাই, মানে তোমাদের পড়ায় তো মজা এই পাচ্ছি না লিখছি আমি। লিখছি লেখো না কেন তোমরা? শামসুর রহমানের বর্ণমালা, লিখছি। আর হচ্ছে উপন্যাস হচ্ছে কি শওকত ওসমানের আত্মনাদ। জি এই কটা আপাতত জানো, পরে আমি তোমাদের ডিটেলস জানাবো। ঠিক আছে, এই কটা হচ্ছে তোমার সব মোস্ট ইম্পর্টেন্ট। তো এই হলো তোমাদের হচ্ছে ভাষা আন্দোলনের পুরো টপিকটা পড়া ফেললাম। এখান থেকে মনে করো যে ভাষা আন্দোলন থেকে কোশ্চেন আসে, তাহলে এর মধ্যে থেকে মনে করো আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এই জন্য আমার কাজ হচ্ছে তোমাদের যেগুলো কোশ্চেনে আসবে পরীক্ষা, ওগুলো হচ্ছে পড়ায় দাও। বাকিটা হচ্ছে তোমরা বাসায় আরো পড়তেই থাকবা, অনেক পড়বা। তারপর যেগুলো পারবা না ওইটা আবার আমাকে জিজ্ঞেস করবে, আমি আবার পড়াই দিব। ঠিক আছে।